ভাইকে নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ আর এখানে এসে দুঃখ দেখাচ্ছ, এরকম অবস্থা আমার হলে তো আমি ভিডিওই বানাতে পারতাম না, এরকম একটা কেউ কমেন্ট করেছে। তোমরা অনেকেই বলছো যে তোমরা চাইছো আমরা যেন আমার ভাইয়ের খুনকে শাস্তি দিতে পারি, মানে শাস্তি দেই। তো তোমরা অনেকেই এর জন্য আমাদের পাশে আছো, অনেকেই এরকম কমেন্ট করছো। তো আমরাও চাইবো আমার ভাইকে যে বা যারা এভাবে মেরেছে তার শাস্তি হোক, এটা আমরাও চাই। কিন্তু এখন কিছুদিন সেই জিনিসটা আমরা মানে বন্ধ রেখেছি, কারণ আমার ভাই যেখানে থাকতো সেখানে তো আমাদের বাড়ি থেকে সবাই গিয়েছিল, তো সেখান থেকে অনেক কিছু পাওয়াও গেছে। তো সেগুলো নিয়ে কিছুদিন পর তোমাদেরকে অবশ্যই জানাবো। এখন কিছুদিন বাঁচিয়ে নিচ্ছি এই কারণেই। আর আমার ভাইয়ের পোস্টমর্টম রিপোর্ট এখনও আসেনি, আরও টাইম লাগবে আসতে। তো সেই জিনিসটার জন্য অপেক্ষা করছি, তখন তোমাদের আরও অনেক কিছু জানাতে পারবো। আর তোমাদেরকে বলেছিলাম যে গুরু আছে এইসবের পেছনে, শুধু গুরু যে আছে সেটাও না, আরও অনেকেই এর সঙ্গে যুক্ত আছে। কেননা একজন লোক তো সব কিছু করতে পারে না। ভাই তো কলেজ যেত, পড়াশোনা করতো, তো এর বাইরে সময় পেলে সেই গুরুর সঙ্গে দেখাটাও করতো, কিন্তু কলেজে থাকতো আরও ঘুরতো টুরতো, তো সেখানেও তো কেউ ছিল যে সব কথা এখান থেকে ওখানে নিত, এই আর কি। তো এর সঙ্গে শুধু গুরু সেই নয়, আর অনেকে যুক্ত আছে বলে মনে হচ্ছে আমাদের। সেটা কোনো মেয়েও হতে পারে, কোনো ছেলেও হতে পারে। তো তোমাদেরকে সবটা জানাবো, শুধু কয়েকটা দিন সময় চাইছি তোমাদের কাছে, এই আর কি। বুঝতেই পারছো পরিবারের উপর দিয়ে অনেক বড় একটা এটা ঘর ধাক্কা। তো সব কিছু একেবারে করা যাচ্ছে না, তার মধ্যে আমাদের বাড়িটা এখন ভাঙা, তো সেখানে বাড়ির কাজও হচ্ছে। তো এই সব নিয়ে একটু কথাও চলছে। তো যখন সেই সময়টা আসবে তোমাদের সবটা জানাবো। কী পাওয়া গেছে আরও আমার ভাইয়ের রুম থেকে অনেক কিছুই পাওয়া গেছে। কিছুটা তোমাদেরকে দেখিয়েছি, কিছুটা দেখাইনি, দেখাতে পারিনি, দেখাবো তোমাদের, সবটাই বলবো। তবে আমার ভাইয়ের তো অনেকগুলোই ফটো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এমনকি ফেসবুকেও আমি আমার যে ফেসবুক প্রোফাইল সেখানেও আমার ভাইয়ের আগের ছবি দেখিয়েছি, এখনকার ছবি দেখিয়েছি। তো তোমরা বুঝতে পারবে যে 5 বছর হলো আমার ভাই কলকাতায় গেছে, সেখানে 4 বছর আমার ভাই কীভাবে ছিল আর লাস্ট 1 বছর আমার ভাই কীভাবে ছিল। এটা দেখেও তোমরা অনেকে বুঝতে পারবে যে এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। আর অনেকে বেশিরভাগই অনেক ভালো ভালো কমেন্ট করছে, সবার কমেন্টই পড়ছি আমি সময় পেলেই। সত্যি যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তারাই বুঝবে, বাদবাকি কিন্তু বোঝে না, তারা না কষ্টের মধ্যে আরও কষ্টটা দিতে জানে। যেমন লাস্ট এরকম একটা কমেন্ট দেখলাম যে মৃত ভাইকে নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ আর এখানে এসে দুঃখ দেখাচ্ছ, এরকম অবস্থা আমার হলে তো আমি ভিডিওই বানাতে পারতাম না, এরকম একটা কেউ কমেন্ট করেছে। তো প্রথমত একটা কথা তোমাকে বলছি যে আমি ভিডিও কিন্তু আমার ভাইয়ের ঘটনা যে হয়েছে তখন থেকে বানাই না। আমি ইউটিউবে ভিডিও বানাই তাও 1 বছরের বেশি, 2 বছর হতে চলছে। আগে আমার একটা অন্য চ্যানেল ছিল, সেখানে কিছু প্রবলেমের কারণে ওই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি। আর এই চ্যানেলটা আমাদের বাড়িতে যেদিনকার বিশ্বকর্মা পুজো হয়েছিল, এই চলে গেল যে বিশ্বকর্মা পুজো, তো সেদিন থেকে আর কি খোলা হয়। দেখতে পারবে, ভিডিও দেখলে বুঝতে পারবে। তো 8 মাসের মতো হয়েছে আর কি, তো তখন থেকে ভিডিও করি। তাই এই কথাটা বলো না যে মৃত ভাইকে দেখিয়ে ভিডিও বানাচ্ছ, ভিউজ বাড়াচ্ছ, এই ব্যাপার।
যদি আজকে আমি ভিডিও আগের থেকে না করতাম, এই ঘটনার পরে ভিডিও করতাম, তাহলে এই কথাটা বলতে আমি মানতাম। কিন্তু আমি তো এখন থেকে বানাচ্ছি না, অনেক দিন আগের থেকে বানাচ্ছি। আর হ্যাঁ, আমি কি ভিডিও বানাই, আমি ব্লগ বানাই। বাইরে কোথাও আমি যেতে পারি না, কারণ খুবই সাধারণ ঘরের বউ আমি আমার বাড়িতে যা হয় ভালো মন্দ সেগুলোই শেয়ার করি। তোমরা আগের ভিডিও দেখলে বুঝবে। তো খুশিটাই বেশি টাইম আমি দেখাই, দুঃখগুলো আমি কাউকে সেভাবে দেখাই না। এবার আমার জীবনের সাথে যা চলছে আমি তো সেটা নিয়েই ভিডিও করব, এর বাইরে তো করতে পারবো না। আমি তো আর আগের থেকে লিখে প্ল্যান করে ভিডিও করি না, না। তো এবার আমাদের পরিবারের সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে, তো আমি তখন তো সেটা নিয়েই ভিডিও করব, নাকি আমি হাসি মজা এগুলো নিয়ে ভিডিও করব? আমাদের উপর দিয়ে যেটা যাচ্ছে সেভাবেই তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, নাকি আমি কোনো কিছু বানিয়ে বলছি, বানিয়ে দেখাচ্ছি? এই যে বলছো না আমার জায়গায় মানে তোমাদের সাথে এরকম হলে ভিডিও করতে পারতে না। হ্যাঁ, তুমি যদি ভিডিও ছাড়া অন্য কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে, তাহলে কি সেটা বন্ধ রাখতে পারতে? ধরে নাও ওটা করে তোমার ইনকাম হয়, সেটা দিয়ে তোমার সংসার চলে বা কিছু একটা, তাহলে কি তুমি সেই কাজটা বন্ধ করে রাখতে পারতে? কয়দিন বন্ধ করতে? ধরে নাও 10 দিন, 15 দিন, তারপরে একটা টাইমে কিন্তু তোমাকে সেই কাজের সঙ্গে যুক্ত হতেই হতো। তো সেরকম আমিও তো এই যে ভিডিও করি, এটা কোনো কিছুর জন্যই আগের থেকে করতাম। একটা ইচ্ছে, একটা শখ, একটা স্বপ্ন ছিল, আমিও নিজের পায়ে দাঁড়াবো, এরকম একটা ব্যাপার ছিল। তো যার কারণে আমার ইউটিউবে ভিডিও করা। কেউ বলতে পারবে না আমি কোনো একটা নোংরা বাজে কোনো একটা এরকম কোনো ভিডিও করেছি যেটা দেখলে আর কি, যেটা পরিবারের সামনে দেখা যাবে না বা কিছু একটা। এরকম কোনো ভিডিও করে আমি উপরে উঠিনি। আমি যেরকম সেভাবে ভিডিও করি। একটা বড় ইউটিউবারের সঙ্গেও আমার কোনো ভিডিও নেই যার জন্য আমার ভিউজ বাড়বে, বা কোনো একটা নোংরা বাজে ভিডিও নেই যার জন্য আমার ভিউজ বাড়বে। আমি যেভাবে থাকি সেভাবেই ভিডিও করি। আর আজকে আমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, সেই মুহূর্তে আমি সেটা না ভিডিও করে কি আমি হাসি খুশি এরকম ভিডিও করব? আমাদের জীবনটা এখন যেভাবে চলছে আমি তো সেভাবেই ভিডিও করব, তাই তো? আর যাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে না, তারাই বোঝে তাদের উপর দিয়ে কী যায়। তাই বলছি, ভালো কথা যদি বলতে না পারো, প্লিজ খারাপ কথা বলতে এসো না। তোমার ইচ্ছে হয়নি, দেখবে না, আমি তো তোমাকে জোর করে দেখাচ্ছি না। তবে এই যে ভিডিওগুলো করছি, যারা বুঝতে পারে না তারা ঠিক আমার পাশে থাকবে, যে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, তোমরা যেন তোমার ভাই বা দাদাকে না হারাও, এটাই। কারণ যাদের হারিয়েছে তারা জানে, আর তারা চায় আমাদের মতো এই কষ্টটা যেন আর কোনো পরিবার না পায়। তারা চায় বলেই সেই জিনিসটা নিয়ে ভিডিও করে, এছাড়া আর কোনো কিচ্ছু না। আজকে যদি আমি তোমাদেরকে জানাই বা দেখাতে পারি যে আমার ভাইয়ের সাথে ঠিক কী কী হয়েছিল, তাহলে তোমরাও সাবধান হতে পারবে। ঠিক এই কারণে, অন্য কোনো কারণ না। আর এর আগে একটা কেউ হচ্ছে ভিডিও কমেন্ট করেছিল, তোমার ভাই তো নেশা করতো, এরকম একটা কমেন্ট করেছে, মানে পুরো জোর দিয়ে কথাটা বলছে যে তোমার ভাই তো নেশা করতো। তার মানে কি তুমি দেখেছো আমার ভাইকে নেশা করতে? তুমিও এর সঙ্গে যুক্ত? আমি তো বলছি বারবার যে আমার ভাই 4 বছর একরকম ছিল, আর এই লাস্ট 1 বছর ও পুরো চেঞ্জ হয়ে যায়, ও পুরো পাল্টে যায়। এই পাল্টানোর পিছনে তো ও একা হতেই পারে না। একটা ছেলে বাইরে পড়তে গিয়ে যা খুশি করবে একা একা, তার পিছনে যদি কারো হাত না থাকে, সে কিছু করতে পারবে? আমার তো মনে হয় না। এবার ওকে দিয়ে কেউ কিছু করিয়েছে, আমি তো আগের থেকেও বলছি, এর পেছনে অনেক বড় হাত আছে, শুধু একজন না, অনেকজন আছে। কারণ একটা বাইরের ছেলে কলকাতাতে গিয়ে মনে যা খুশি তাই করতে পারে না কখনো, যদি ওখানকার কারো সাপোর্ট না থাকে। সেই সাপোর্টারটা কে? সেই গুরুও হতে পারে, ওর বন্ধু তো না, সে মনে মনে ভাইকে শত্রু ভাবতো, কিন্তু ভাই তাকে বন্ধু ভাবতো, এরকমও হতে পারে। আমরা তো কেউ থাকতাম না ওর সঙ্গে, কী করে জানবো?
আমার ভাই যদি কোনো ভুল কাজও করে থাকে ওখানটায় এই লাস্ট 1 বছরে, তবুও সেটা ওর ওর দোষ না, ওর ভুল না, ওকে দিয়ে কেউ করিয়েছে, তারও প্রমাণ আছে আমাদের কাছে। আমি তো বারবার বলছি, আমার ভাই এত বোকা ছিল, এত সরল সিধা ছিল না, লোকের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যেত, মনের সব দুঃখ কষ্ট বলতো, আর সেই সুযোগটাকেই কেউ কাজে লাগিয়েছে, কেউ বা কারা। তবে অনেক প্রমাণ আমরা পেয়েছি, তোমাদেরকে দেখাবো, জানাবো, শুধু কয়েকটা দিনের সময় চাইছি তোমাদের কাছ থেকে। আর একজন আমাকে কমেন্ট করেছিল, তোমরা তো মাঝে মধ্যেই সেখানে থাকতে পারতে। সেটাই সব থেকে বড় ভুল হয়েছে আমাদের। আসলে কে গিয়ে থাকতাম বলো? মা তো এমনিতে গাড়িতে চড়তে পারে না, আর কলকাতা দূরের রাস্তা, তবুও এবার দিয়ে 3 বার যায় ওখানটায়। আর বাবা তো ব্যবসা নিয়ে ব্যস্ত, বোনও পড়াশোনা করছে, আর আমি আমার বড় দুজন। আমার শ্বশুরবাড়িতে আর কেউ নেই যে তার উপর মানে তার ভরসাতে রেখে আমার বড় বাইরে যে ভাইয়ের সঙ্গে থাকতো আর কি, সেটাও সম্ভব ছিল না। তবুও ভাইয়ের এইসব অবস্থার পরে আমার বর এখন মানে বলছে, আমি যদি গিয়ে মাঝে মধ্যে দেখা করতাম তাহলে হয়তো কিছুটা বুঝতাম। হ্যাঁ, ওর কাজের সূত্রে একবার গিয়েছিল, ওখানে একদিন থেকেছিল, তারপরে চলে আসে। তখন ভাই ভালো ছিল, এটা ওই 4 বছর আগে, মানে 4 বছরের মধ্যে ঘটনা আর কি। কিন্তু লাস্ট এই 1 বছর কেউ যেতে পারেনি। ওকে বাবা আর মা গিয়ে নিয়ে এসেছিল, ওর একটু কথা সব আর কি একটু অন্যরকম হয়েছিল বলে, কিন্তু ওকে আটকে রাখতে পারিনি। আসলে ভাইয়ের আজকে এই অবস্থার জন্য সেই গুরু যতটা দায়ী, সেমভাবে ওর কলেজের সবাই দায়ী, ওর কলেজের স্যাররাও এর জন্য দায়ী আছে। এটা আমি আমার মনের থেকে বলছি। কেননা 1 বছর আগে ভাই যখন একটু অন্যরকম মানে ওর মানে ব্যবহারটা একটু পাল্টে গিয়েছিল, খুব কথা বলতো, ঠাকুর নিয়েই করতো, তখন ওদের কলেজ থেকে একজন স্যার বলেছিল আমার ভাইকে যেন 2 বছর বাড়িতে রাখা হয়, 2 বছর পরে আবার যেন ওর পড়াটা শুরু করে। কিন্তু হঠাৎ করে কী এমন হয়, ভাই আবার চলে যায় আর ওকে ভর্তিও নিয়ে নেয়। আমরা তো ভাইয়ের সঙ্গে কম টাইম কাটিয়েছি এই 5 বছরে, তাদের আমার ভাইয়ের কলেজের স্যার বন্ধু সবাই তো ওর সঙ্গে বেশি টাইম কাটিয়েছে এই 5 বছর, তাই না? তো তারা আমাদের থেকে ভালো বুঝবে যে এই ছেলেটার মধ্যে কী পরিবর্তন আসছে, ও আগে কীরকম ছিল এখন কীরকম মানে হয়েছে। তাহলে কলেজের কি দায়িত্ব ছিল না গার্জেনকে একবার জানানো যে আপনাদের ছেলে এরকম করছে ওরকম করছে? ছিল তো দায়িত্বটা, তো তারাও আমাদের বাড়িতে ফোন করে জানায়নি। তাহলে তো আমি বলবো এখানে কলেজেরও সমান, মানে কলেজ পক্ষেরও সমানভাবে দোষী। সেই গুরু যতটা দোষী, সেভাবে কলেজের স্যাররাও দোষী। তারা এখন আমার বাবাকে বলছে যে কবির আমাদের কথা শুনতো না, আমরা কিছু বললে শুনতো না। আচ্ছা, এই কথাটা কি আগে বলা যেত না আমাদেরকে? আগেও তো বললে আমরা ঠিক কোনো একটা ব্যবস্থা করতে পারতাম, তাই তো? আর হ্যাঁ, তোমরা অনেকে বলছো আমার ভাইয়ের নাম কি। আমার ভাইয়ের নাম ছিল কবির সরকার, আর আমার ভাইয়ের বয়স হচ্ছে 23। এই জুনে ওদের বার্থডে ছিল, 23+ চলছিল। তবে আমার ভাইয়ের এই অবস্থার পেছনে অনেকে জড়িত আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কোন রাস্তাতে গেলে তাদেরকে ধরতে পারবো। এখন একমাত্র ভরসা আমার ভাই, সে ওপর থেকে যদি আমাদেরকে ঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারে, তাহলেই আমরা সেই খুনিদেরকে শাস্তি দিতে পারবো। আর তোমাদেরকে একটা কথা বলার, যে তোমরা তো এখন অনেকেই কলকাতা থেকে আমাদের ভিডিও দেখো, তো
এই 5 বছরে আমার ভাইকে কি তোমরা কেউ দেখোনি কখনো? মানে যারা ওই বিসিডি কলেজের আশেপাশে বা ওই যে বাড়িতে আমার ভাই থাকতো তার আশেপাশে, কলেজ আর ভাইয়ের বাড়ি যে বাড়ি থাকতো সেটা খুবই কাছে, হেঁটেই যাওয়া আসা করা যায়। আর আমরা ভাই অনেক টাইম হৃদয়পুরের স্টেশনে বেশিটা টাইম কাটাতো, সেখানে ওই গুরুর সঙ্গে দেখা হতো। সেটা নিয়ে আমি পরে বলবো, যখনকার সব প্রমাণ হাতে পাবো তখন সেটাও তোমাদেরকে জানাবো, সেই গুরুর সঙ্গে কোথায় কীভাবে কী দেখা সাক্ষাৎ হতো। তো আমি একটা আমি মানে ভাবছিলাম যে এই 5 বছরে কেউ কোথাও কি আমার ভাইকে দেখোনি? কার সঙ্গে ঘুরতো, কার সঙ্গে ফিরতো, কীরকম আর ব্যবহারগুলো ছিল? যদি কেউ দেখে থাকো সেটা আমাকে প্লিজ জানাবে। আর ইউটিউবে যদি তোমাদের কমেন্টে জানাতে অসুবিধা হয় তাহলে আমাকে ফেসবুকে মেসেজ করো, ফেসবুক মেসেঞ্জারে। আর ফেসবুকে আমার হচ্ছে নাম প্রিয়াঙ্কা সাহা সরকার। তোমরা প্লিজ আমাকে জানিও আমার ভাইকে কোথায় কাদের সঙ্গে ঘুরতে টুরতে দেখেছো তোমরা। ভাইয়ের তো হচ্ছে মেমোরি ছিল অনেকগুলো, তো সেই মেমোরিগুলো আমার কাছেই আছে, সেখান থেকেও কিছু কিছু পেয়েছি, কিছু ফটো পেয়েছি, অনেক কিছু পেয়েছি। কিছুদিন পরে সেগুলো তোমাদেরকে জানাবো। আর একটা যেটা সবথেকে দরকারি কথা আর কি, আমার ভাইয়ের ফোন আর ল্যাপটপ যেগুলো আমরা খুলতে পারছি না, মানে পাসওয়ার্ড আমরা জানি না। যতদূর জানি যে অন্য ফোন হচ্ছে সফটওয়্যার মেরে আর কি বা কোনোভাবে পাসওয়ার্ডটাকে খোলা যায়, মানে ফোনের সব কিছু থাকবে, পাসওয়ার্ড খোলা যায়, এরকম কিছু হয় সেরকম জানা নেই, কিন্তু এটুকু জানি যে পাসওয়ার্ড খোলা যায়। এবার তোমরা আমাকে জানিও যে এরকম কোনো সিস্টেম কি আছে যে পাসওয়ার্ড খুলবে কিন্তু ফোনের কোনো জিনিস ডিলিট হবে না। এটা হচ্ছে ভাইয়ের স্যামসাং ফোনের ক্ষেত্রে বলছি। আর এবার বলি ভাইয়ের আইফোনও আছে। তো অনেকে বলছে যে আইফোন নাকি হচ্ছে পাসওয়ার্ড খোলা যায় না, মানে দোকানে দিলে নাকি খোলা হয় না। তো এটা কি সত্যি? এটা আর কি জানার ছিল যে সত্যি কি আমরা ভাইয়ের আইফোনটাকে খুলতে পারবো না? মানে এই লাস্ট 1 বছর আমার ভাই আইফোনটাই বেশি ইউজ করতো, তো কোথায় যেত, কী করতো না করতো, কার সঙ্গে ঘুরতো, আশা করি কিছু হলেও আমরা ভাইয়ের আইফোন থেকে পাবো। তো এর জন্যই আর কি তোমাদেরকে জানানো যে তোমরা কি এই ব্যাপারে জানো যে এরকম কোনো কিছু হয় নাকি যে আইফোনটা খোলা যাবে কিন্তু কোনো কিছু ডিলিট হবে না। মানে অনেকে বলছে আইফোন খোলা যায় না। আর ল্যাপটপটাকেও কি খোলা যাবে কি না এটা একটু আমাদেরকে জানাবা, এটা খুব দরকারি আমাদের কাছে। মানে এটা নিয়ে খুব চিন্তায় পড়ে আছি আমরা যে ওর এই 3টা জিনিস আমরা খুললে হয়তো কিছু সেরকম গুরুত্বপূর্ণ প্রমাণও পেতে পারি। তো তোমরা প্লিজ এটা জানাবে, আমি অপেক্ষায় থাকবো তোমাদের উত্তরের আর কি। আর ভাইয়ের যে ঘটনাটা ঘটেছিল মে মাসের 1 তারিখে, 1 তারিখেই ঘটেছিল। এবার ভাই গিয়েছিল এখান থেকে এপ্রিলের 23 তারিখে। এবার 23 থেকে ওই 1 তারিখ, মানে ওই 7 দিনের মধ্যে ভাইয়ের লাইসেন্স আসার কথা ছিল। ও যে 4 বছর পড়েছিল, বি ফার্মা করেছিল, তো সেই লাইসেন্স আসার কথা ছিল ওই সপ্তাহের মধ্যে। ও নাকি ওর একটা বন্ধুকে সে ব্যাপারে কথা বলেছে যে কীরকম কী মেসেজ আসে সেটা জানা। তো সে আবার ফোনে বলেছিল যে ও কবির তো এই সপ্তাহেই একটা ইমেল আসার কথা, ওর লাইসেন্স পাওয়ার কথা। তো সব জেনে শুনেই এই ঘটনাটা কেউ ঘটিয়েছে যে বাবা এতদিন ধরে পড়ালো ভাইকে, কিছু যেন আমরা দেখতেও না পাই, জানতেও না পাই। আর সব থেকে বড় কথা জানো, ভাইয়ের যে ঘটনাটা যে জঙ্গলে হয়েছিল সেখানে সেরকম নাকি কেউ যাওয়া আসা করে না। তো জানি না সেখানে সেই বাচ্চা ছেলে কই থেকে আসলো ভগবান জানে। এবার ধরে নাও যদি সেই বাচ্চাটা না থাকতো আমরা কোনো দিন ভাইয়ের খবর পেতাম না যে আমার ভাই বেঁচে আছে না মারা গেছে। এটা ভেবে না এক এক সময় মানে এত কষ্ট লাগে। আমরা তো ভাবতাম ভাই হয়তো
বৃন্দাবনে চলে গেছে বা কোথাও সন্ন্যাস নিয়ে নিচ্ছে, এরকমটা ভাবতাম, যদি ওকে আমরা কেউ না দেখতে পেতাম আর কি, ওর শেষ বডিটা। যে এটা করেছে ভাইয়ের সঙ্গে, সে কি পেল? তবে হ্যাঁ, এটুকুন তো ঠিক যে শুধু সেই গুরু এর পেছনে নেই, এর পেছনে আরও অনেকে আছে, কোনো মেয়েও থাকতে পারে। কেননা আজকালকার যুগে টাকার জন্য মানুষ সব করতে পারে। আর ওখানকার সবাই জানতো আমার ভাইয়ের কাছে টাকা থাকতো, বাবার একমাত্র ছেলে, সব জেনে বুঝে এরকমটা করেছে। এমনকি তাও কয়েক মাস আগে, শীতের সময় বলতে পারো, একদিন আমার বোনের কাছে একটা ফোন এসেছিল কলকাতা থেকে। কেউ একজন ফোন করে বলেছিল যে তুমি হচ্ছে কবিরের বোন বলছো, তোমার বাবার নাম্বারটা দাও, আমার দরকার আছে, মানে একটু রেগে রেগে বলছিল যে তোমার বাবার নাম্বারটা দাও, আমার দরকার আছে। এরপরে বাবার নাম্বারটা বোন ভয়ে দিয়ে দেয়। তখন নাকি বাবাকে বলে যে আপনার ছেলে কিন্তু এখানে বিপদে পড়বে, ভালো চান তো ওকে নিয়ে যান, এরকম বলেছিল। এবার সেই কথাটা মানে এমন রেগে বলেছিল কেউ যে আমরা ঠিকভাবে কথাটা নেই, মানে ভেবেছিলাম কেউ হয়তো ওর বন্ধুর কেউ ইয়ার্কি করছে বা কিছু একটা। তো সে যদি সত্যি ভালোই চাইতো তাহলে শুধু বাবার নাম্বার কেন, আর ভালো মতো আমাদের সাথে কথা বলতে পারতো কী সমস্যা ওখানে। তো আমরা বুঝতে না পেরে না ভাইকে বলি, আর নাম্বারটা ভাই নেয় আমার বোনের কাছ থেকে। এরপর ভাই বলে যে ওকে আমি দেখে নেব। তো মনে হচ্ছে যে কেউ আগে থেকে চেয়েছিল আমাদের ভাইকে বাঁচাতে পারি, কিন্তু আমরা পারিনি। আসলে তারও ভুল ছিল, সে এভাবে মানে এমন রেগে রেগে কথা বলেছিল, আর আমরা যখন পরে ফোন করি সে আর ফোন ধরেনি। তো আমরা কী করে বুঝবো সে সত্যি বলছে না মিথ্যে বলছে? আর তার থেকেও বড় কথা, এখনকার যুগে কেউ যদি কারো ভালো বা কেউ যদি কারো খারাপ চায়, বা কেউ যদি চায় যে এই ছেলেটা একটু খারাপের দিকে যাচ্ছে, ভুল রাস্তায় যাচ্ছে, তাহলে এর পরিবারের সবাইকে জানাই, এরকম একটা ব্যাপার যদি থাকে কারোর মনে। তো এই জিনিসটা কিন্তু এখন খুব কঠিন না বের করা, কারণ এখনকার দিনে সবাই ফেসবুক ইউজ করে। এবার আমার ভাই আমার ফেসবুকে ফ্রেন্ড, এমনকি ফ্যামিলি মেম্বার, ব্রাদার্স মানে করা ছিল। তো কেউ যদি আমার ভাইয়ের ব্যাপারে কিছু বলার ছিল তাহলে সেটা কিন্তু আমাকে বলতে পারতে, আমাকে, আমার বাবাকে, মাকে, সবাই আমাদের ফেসবুক আছে। তো বুঝলাম বাবা মাকে যদি না বলতে, তা আমি তো বড়, আমি তো দিদি, তা আমাকে তো বলতে পারতে জিনিসটা। এটা আমার ভাইয়ের বন্ধুদেরও দোষ, ভাইয়ের স্যারদেরও দোষ, সবারই দোষ। যদি তারা চাইতো যে একটা ছেলে বিপদের মুখে পড়ছে, ওকে বাঁচাতে হবে, তাহলে তাদের সব থেকে বড় একটাই কাজ ছিল, সেটা হচ্ছে তার ফ্যামিলির কাউকে জিনিসটা বলা। কিন্তু এই জিনিসটা কেউ করেনি। আর যে আমার ভাইকে এভাবে ফাঁসিয়েছে, সে ইচ্ছে করে আমার ভাইয়ের ফেসবুকটা উড়িয়ে দিয়েছে। কেননা আমার ভাই কেন ফেসবুক বন্ধ করবে? এখনকার যুগে বাচ্চা থেকে শুরু করে মানে বয়স্করাও ফেসবুক ইউজ করে, সেখানে আমার ভাইয়ের ফেসবুকটা কেন উড়িয়ে দিয়েছে? সেখানে অনেক অনেক ফটো ছিল ছোটোবেলার, অনেক স্মৃতি ছিল। কেউ ইচ্ছে করে আমার ভাইয়ের ফেসবুক বন্ধ করে দেয় যাতে আমার ভাইয়ের অস্তিত্বটাই আর কি মুছে যায়। আর যতদিন আমার ভাইয়ের যে খুনি, তাকে শাস্তি আমরা না দিতে পারি, সে আইনের দিক থেকেই হোক বা যে দিক থেকেই হোক, যতদিন পর্যন্ত না পারবো ততদিন পর্যন্ত আমার ভাইকে নিয়ে ভিডিও করা বন্ধ করব না। আজকে ভাইকে নিয়ে করব, কালকে নর্মাল যেভাবে থাকি সেভাবে করব, আবার কিছু জানবো তখন আবার ভাইকে নিয়ে করব, আমি করব। তোমাদের যার যার অসুবিধা তারা দেখো না ভিডিও, কিন্তু
যারা মনে করছো যে তাদেরও কাজে লাগতে পারে জিনিসগুলো, তারা দেখো। কেননা আজকে আমরা ভালো আছি, কালকে আমাদের কার সঙ্গে কী হবে কে জানে, কেউ তো জানি না আমরা। কাকে কখন কীভাবে লোকে ফাঁসিয়ে দেয় সেটা আগে থেকে জানা যায় না। আমার ভাই কি জানতে পেরেছিল যে আমার ভাইকে কেউ এভাবে ফাঁসাবে? শেষে আমার ভাইয়ের জীবনটাই চলে যাবে। পিসির সঙ্গে কথা বলেছিল এই ভগবান নিয়ে, মানুষ যে বিজনেস করে সেই ব্যাপারে, সেটাও তোমাদেরকে শুনিয়ে দেবো। এখন আমার কাছে আছে, কিন্তু যেহেতু আমার কাছে একটা ফোন, তো আমি এই জন্য তোমাদেরকে শোনাতে পারবো না। যখন আর একটা ফোন থাকবে কাছে, বা ধরো মা বা সোনুর বাবার ফোন থাকবে, তখন সেই ফোন থেকে আমি ভয়েসটা তোমাদেরকে শুনিয়ে দেব যে আমার ভাই কি বলেছিল, যে মানুষ ভগবানকে নিয়ে কীরকম বিজনেস করে। আর আমার ভাইও সেখানে ফেসে গিয়েছিল। আর যখন ভেবেছিল সব কিছু ফাঁস করে দেবে, তখন আমার ভাইকে মেরেই ফেলবে। সব থেকে বেশি দুঃখ একটাই, যেন কি, সেটা হচ্ছে সেই ঘটনাতে লাস্ট কথা আমি ওর সাথে বলেছিলাম, আমাকে কিছু তো বলতে পারতো। এই জিনিসটার জন্য না ভীষণ কষ্ট লাগে যে আমাকে কিছু বললো না কেন। ওকে এরকম কি ভয় দেখিয়েছিল যে সেই মুহূর্তেও ও কিছু বলতে পারেনি। তোমরা পাশে থেকো, যেভাবে পাশে আছো, তাহলে আমি অবশ্যই আমার ভাইকে যেভাবে মেরে ফেলেছে যে বা যারা, তাদেরকে কিছুটা হলেও শাস্তি দিতে পারবো। শাস্তি শুধু আইনের দিক থেকে দিতে হবে তা তো নয়। আর আইনের দিকে আমরা হাঁটতে পারবো কিনা কে জানে। এখনো সেভাবে তো অনেক কিছু হাতে আসা বাকি আছে। তো আসুক, দেখা যাক তখন কি করতে পারি। তবে যা প্রমাণ আমরা পেয়েছি সেগুলো তো তোমাদেরকে দেখাবোই, জানাবোই, সেটা দরকার। মা বাড়িতে নেই, মা চলে গেছে মা বাড়িতে। এবার বাড়িতে বাবা একা থাকে, মানে সারাদিন তো কারখানার লোকজন থাকে, এবার বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি সবাই আছে, তো বাবার টাইমটা কেটে যায়। এবার আমি সোনুকে নিয়ে ওখানে রান্নাবান্না করতে খুব অসুবিধা হবে, এর জন্য আমি বাড়িতে চলে এসেছি। আর রাত্রেবেলা তো বাবা একা থাকতে পারবে না, আসলে বাবার সারাদিন চুপচাপ থাকে, কিন্তু বাবা যখন রাত হয় তখন বাবাও খুব কান্না করে। যখন একা হয় তখন কান্না করে, এর জন্যই আর কি আমার যাওয়া ওখানে। রাতটা ওখানে বাবার সঙ্গে সবাই আমরা থাকি একসাথে। আর সকালবেলা বাড়ির ওই ঝাড়াঝাড়ি কাজকর্ম সেরে এখানে চলে আসি। এখানে এসে বাড়ির যা কাজকর্ম থাকে সেগুলো করি, রান্না বান্না সমস্ত জিনিস করা হয়। এখানে সারাদিন থাকার পর আবার বিকেলে বা সন্ধ্যার দিকে বাড়িতে যাই। ওই সোনু ওখানে ছিল এই কদিন, খুব দুষ্টামি করতো, শরীরটা ওর খারাপ হয়ে গিয়েছিল, তো এর জন্য এখানে আরও বিশেষ করে থাকা। ওর শরীরটার জন্য, মানে ও এত দুষ্টমি করে প্রচণ্ড, মানে আমার রাগ উঠে যায়। মানে এমনিতে তো সবার মন মেজাজ ভালো নেই, আর ও এত দুষ্টমি করে, কান্নাকাটি করে, খুব রাগ হয়। আর বকা টাকা দিলে আমি আরও বকা খাই সবার কাছে। এর জন্য বলছি আমি বাড়িতে থাকি, ওর একটু শরীরটা ঠিক হোক, এই জন্য বাড়িতে আসা। ওদিক থেকে মা ফোন করছে, বলছে মারও নাকি ওখানে থাকতে ভালো লাগছে না, মাও চলে আসবে। যতই হোক নিজের বাড়ি না নিজের বাড়িই হয়, নিজের বাড়িতে থাকা শান্তি আলাদা, কষ্ট হলেও। তো যাই হোক, মাকে ছাড়া সত্যি আমাদেরও ভালো লাগে না। বাড়িতে যেন একদম গেলেই ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় যেন কিছু নেই, কেউ নেই। ভাইয়ের কথা তখন আরও বেশি বেশি করে মনে পড়ে। কালকে গিয়েছিলাম, বসে আছি, ভাইয়ের ফটোগুলো দেখছি ফোনে, এত কষ্ট হচ্ছিল না কি বলবো। কোনোদিনও ভাবিনি যে আমাদের পরিবারের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে যাবে, কোনোদিনও ভাবিনি। আমরা এত খুশিতে ছিলাম, এত সুখে ছিলাম, এত সত্যি এত আনন্দে ছিলাম যে আমাদের বাড়ি হবে, সেই বাড়ি নিয়ে ভিডিও করব, বাড়িতে কত কিছু হবে, এগুলো ভেবে রেখেছিলাম আমরা সবাই। সেদিন ভাই এসেছিল, ভাইয়ের সাথে আমরা কত কাজকর্ম করলাম। আর জানো, ভাই কিন্তু এমনিতে ভিডিও করা একটু অপছন্দ করে। ওই সবাই দেখে যে, মানে দেখে ও যে সবাই খারাপ খারাপ ভিডিও করে,
এগুলো তো আমরা ফোন ইউজ করলেই সবসময় দেখি মানুষ আজে বাজে ভিডিও করে, তো এই জন্য ভাই একটু অপছন্দ করতো। তো আমি ওকে বলতাম, তুই যদি কোনোদিন দেখিস আমার একটা এরকম কোনো ভিডিও যেটা সবার সামনে দেখা যাচ্ছে না, সেদিন আমাকে বলিস, আমি তখন আমার চ্যানেল বন্ধ করে দেবো। আর ও জানি আমি সেরকম কোনো ভিডিও করবো না, সেরকম কোনো ড্রেস বা কিছু আমি সেরকম করি না। তো এবার যখন একসঙ্গে কাজকর্ম করি, ভাইকে বলি চল একটা ভিডিও করি। আর জানো, অন্যান্যবার যখন রেগে যায় একটু, এবার একটুকু রাগ করেনি। এবার না ও ভিডিও আমি অন করছি, ও করছে। মানে সবসময় ভাবি যে ভাই ভিডিও করলে রেগে যেত, সে এবার ভিডিও করলাম হাসছে, আমি যেরকম করতে বলছি সেরকম করছে, যেভাবে দাঁড়াতে বলছি সেভাবে দাঁড়াচ্ছে। কিন্তু আমারই সময় হয়নি আরও বেশি করে ভিডিও করার, কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। এর জন্য তখন ভিডিও খুব কম করেছিলাম, ব্লগগুলো দেখে খুব ছোটো ছোটো, সেরকম বড় বড় নেই। কে জানতে এরকম কিছু হবে। ভগবান আর কোনো পরিবারের সঙ্গে যেন এরকমটা না করে। আমরা যেন বেঁচে থেকেও মরে গেছি। ভাই তো আমাদেরকে ছেড়ে চলে গিয়ে উপরে ভালোই আছে, আর আমরা সারা দিন রাত ওর কথা ভেবে ভেবে কষ্ট পাচ্ছি। ভাই মাঝে মধ্যে বলতো আমি বড়, বোন ছোট, এর জন্য নাকি আমরা দুজন নাকি বেশি আদর পাই, আর ভাই মেজো, এর জন্য নাকি ওকে নাকি কেউ আদর করে না। ও এত বোকা যে সব থেকে বেশি কিন্তু আদর ওই পায়। আমি বড়, আমার একটাই ভাই, এবার আমার বোন ছোট, ওর একটাই দাদা, তাহলে আদরটা কে বেশি পায়? দুদিক থেকেই। বললাম না, ও সত্যি বোকা, এতই বোকা যে মানুষকে এত বিশ্বাস ভরসা করতো, শেষে ওর জীবনটাই নিয়ে চলে গেল। পাশে থাকো, তাহলেই সব জানতে পারবে। আর তোমরা তোমার পরিবারের সবাইকে একটু সাবধান করে দিও। মেয়েরা না একটু বোঝে, কিন্তু ছেলেরা না খুবই অবুঝ। তারা বন্ধু বান্ধবের কথায় শুনে চলতে চায়। মেয়েরা কিছু করার আগে, চলার আগে ভাবে বাড়ির দিকটা, ছেলেরা ওই দিকটা বুঝতে পারে না। ওরা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে না, ওরা যেটা বলে সেটাই ভাবে ঠিক, আর বাড়ির লোক যেটা বলে সেটা ভাবে ভুল। যার জন্য আজকে কিন্তু এরকম ঘটনাতে যা ঘটেছে বেশিরভাগ কিন্তু ছেলেদের সঙ্গেই হয়। তো এর জন্য তোমরা তোমাদের পরিবারের ভাই বা দাদাদেরকে একটু বুঝিয়ে রেখো যে এরকম কোনো লোকের সাথে না যেন মেশে সে তার ক্ষতি চায়। দেখাবে উপর উপরে সে তার ভালো বন্ধু, ভালো চায়, কিন্তু পেছনে পেছনে সেই তার ক্ষতি চাইবে। কারণ বাড়ির লোকের থেকে আপন আর কেউ হয় না। পরিবারের লোক যেরকমই হোক, ঝগড়া হোক, মারপিট হোক, তবু পরিবার পরিবারই হয়। আর বন্ধু বান্ধব সে তো পর, সে কি বুঝবে? আজকে মনে রাখবে, কালকে ভুলে যাবে। কিন্তু তোকে যে আমরা হারিয়েছি এটা তো আমরা সারা জীবন মনে থাকবে। এটাই। আর কোনো পরিবার যেন এরকম দিন না দেখে।